আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইডেন বন্দর থেকে ১২৬ নটিক্যাল মাইল দূরে বাণিজ্য জাহাজ উড়িয়ে দিল হুতি যোদ্ধারা। গাজায় রেড ক্রিসেন্ট দপ্তরের কাছে হামলা, অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত। জয়তুন শহরে ইহুদিদের অবস্থান লক্ষ্য করে হামাসের ব্যাপক হামলা, মুহূর্তেই পটল তুলল ২ ইহুদি সেনা। বেইমানির বাজারে জিতল তারা। গাজা যুদ্ধ সত্ত্বেও ইসরায়েলে রপ্তানি বাড়িয়েছে মিশর, আরব আমিরাত ও জর্দান। পশ্চিমাদের শায়েস্তা করতে উত্তর কোরিয়াকে নিয়ে রাশিয়ার মারাত্মক পরিকল্পনা। রাশিয়ার কৌশলগত পারমাণবিক শক্তি প্রস্তুত, বলছেন পুতিন। ইসরায়েলের বিরুদ্ধে আদালতে এবার কিউবা, ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিল আর্মেনিয়া। যুক্তরাষ্ট্র ইসরায়েলের কথা কাটাকাটি, অস্ত্র সাপ্লাই আটকালে বুড়ো বাইডেনকে দেখে নেওয়ার হুমকি নেতানিয়াহুর। এবং সর্বশেষে পুঁজি বিনিয়োগকারীদের জন্য নিকৃষ্টতম স্থান ইসরায়েল। ইসরায়েলের অনিশ্চিত ভবিষ্যতের মুখে পালাচ্ছেন ইহুদি পুঁজিপতিরা। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। ইয়েমেন উপকূলে একটি বাণিজ্য জাহাজে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইয়েমেনের ইডেন বন্দর থেকে ১২৬ নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনস। সংস্থাটি জানিয়েছে জাহাজটির কর্মীরা নিরাপদে রয়েছে। জাহাজটি পরবর্তী বন্দরের দিকে যাচ্ছে, তবে জাহাজটির পরিচয় প্রকাশ করা হয়নি। ইয়েমেনের হুতি যোদ্ধারা গত নভেম্বর থেকে গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ওই নৌরুটে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তারা এ পর্যন্ত ৭০টির বেশি হামলা চালিয়েছে, ২টি জাহাজ ডুবিয়ে দিয়েছে, একটি জব্দ করেছে এবং অন্তত ৩ জন নাবিককে হত্যা করেছে। এদিকে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রিসেন্টের দপ্তরের পাশে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬০ জন। শুক্রবার সন্ধ্যাবেলার ইসরায়েলের এই হামলায় আইসিআরসি কার্যালয়ের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের সবাই ওই কার্যালয় চত্বরের আশপাশে আশ্রয় নিয়েছিলেন। সেই সঙ্গে আরও একবার গাজার বেসামরিক ও মানবিক সহায়তা সংস্থাগুলোর কার্যালয়ে হামলা থেকে বিরত থাকতে গাজায় যুদ্ধরত সব পক্ষকে আহ্বানও জানিয়েছে আইআরআইসি। হতাহতদের রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সংক্ষিপ্ত এক বিবৃতিতে দাবি করেছে এই হামলা ইসরায়েলি সেনাবাহিনী ঘটায়নি। তবে একজন মুখপাত্র জানিয়েছেন ঘটনাটি তদন্ত করছে আইডিএফ। গত অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ, যা এখনও চলছে। এছাড়াও নির্যাতন এবং অতি অমানবিক পরিবেশের কারণে ইসরায়েলি কারাগারে ৭ অক্টোবরের পর গাজা থেকে আটক অন্তত ৩৬ বন্দীর মৃত্যু হয়েছে। এমনকি ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল থেকে আটক করা আরও ৫৪ জন ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। গাজার মিডিয়া অফিস ইসরায়েলের বিরুদ্ধে জোরপূর্বক গুমসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলেছে। ইসরায়েলের কারাগারকে হাজারো ফিলিস্তিনি বন্দীর জন্য গণকবর বলেও উল্লেখ করেছে তারা। অন্যদিকে গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় প্রাণ গেছে আরও ২ ইসরায়েলি সেনার। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৩ সেনা। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী আইডিএফ। ইসরায়েল জানায় মধ্য গাজায় মর্টার হামলায় প্রাণ যায় তাদের। নিহত দুজনই দেশটির রিজার্ভ ফোর্সের সদস্য। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছেন, যিনি জিম্মি উদ্ধার অভিযানে অংশ নেয়ার সময় নিহত হন। ইসরায়েলি সেনাদের ওপর এই হামলার দায় স্বীকার করেছে হামাস। প্রতিরোধ যোদ্ধারা জানায় জয়তুন শহরে তেল আবিবের সামরিক অবস্থান ছিল তাদের হামলার লক্ষ্য। গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত ইহুদিদের হিসাব অনুযায়ী ৩১৪ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে, যদিও হামাস বলছে এ সংখ্যা প্রায় ৫,০০০। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইহুদি সেনাদের বর্বর আগ্রাসন ও গণহত্যা সত্ত্বেও ইসরায়েলে পণ্য রপ্তানি বাড়িয়েছে মিশর, সংযুক্ত আরব আমিরাত ও জর্দান। ইহুদিবাদী ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানিয়েছে। এ বছরের মে মাসে ইসরায়েলে মিশরীয় পণ্যের রপ্তানি $২.৫ কোটি বেড়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণ। হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে মিশর। ইসরায়েলি পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলে পণ্য রপ্তানি বেড়েছে $৩৫ লাখ। একইভাবে জর্দান থেকে ইসরায়েলে মে মাসে পণ্য রপ্তানি বেড়েছে। গত বছরের মে মাসে ইসরায়েলে জর্দানি পণ্য রপ্তানি হয়েছিল $৩,২৩ লাখ, সেখানে চলতি বছরের মে মাসে পণ্য রপ্তানি হয়েছে $৩,৫৭ লাখ। ফিলিস্তিনের গাজায় অভিযানের নামে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এর বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে কিউবা। কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে কিউবা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার অভিযোগকে সমর্থন করবে, কারণ
গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের ক্রমবর্ধমান আক্রমণ বন্ধের কোনো লক্ষণ নেই। বিবৃতিতে আরও বলা হয়, গণহত্যা, বর্ণবাদ, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং নির্বিচারে শাস্তি আজকের বিশ্বে স্থান পেতেই পারে না। আন্তর্জাতিক সম্প্রদায় এসব সহ্য করতে পারে না। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা বন্ধ করতে বৈধ আন্তর্জাতিক প্রচেষ্টাকে যথাসম্ভব সমর্থন করে দেশটি তাই মামলায় অবদান রাখতে কিউবা অটল এবং টেকসই প্রতিশ্রুতি ব্যক্ত করছে। এর আগে নিকারাগুয়া, কলম্বিয়া, লিবিয়া, মালদ্বীপ, মিশর, আয়ারল্যান্ড, বেলজিয়াম, তুরস্ক ও চিলি ইসরায়েলের বিরুদ্ধে মামলায় অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ বা আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়াও ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে পূর্ব ইউরোপের দেশ আর্মেনিয়া। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। এর আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া সিদ্ধান্ত অনুমোদন করে স্লোভেনিয়া সরকার। এখন ইউরোপের এই দেশটির পার্লামেন্ট অনুমোদন দিলেই বিষয়টি কার্যকর হবে। এর আগে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ইউরোপীয় দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। দেশগুলোর নেতারা জানান, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য তাদের দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। অন্যদিকে গাজায় অভিযানের শুরু থেকেই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা গত ৮ মাসে বারবার গাজায় বেসামরিক হত্যা হ্রাসের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রতিবারই কোনো না কোনো অজুহাতে সেই আহ্বান এড়িয়ে গেছেন নির্লজ্জ নেতানিয়াহু। এই নিয়ে দুপক্ষের মধ্যে বাদানুবাদও হয়েছে। তবে সেই বাদানুবাদই এখন রূপ নিয়েছে টানাপোড়েনে। নেতানিয়াহুকে বলতে শোনা যায়, যুক্তরাষ্ট্রের সরকারি প্রশাসন তার দেশের জন্য পাঠানো অস্ত্র ও গোলাবারুদের চালান আটকে রেখেছে। নেতানিয়াহুর এই বক্তব্যে চরম প্রতিক্রিয়া দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি। তিনি বলেন, নেতানিয়াহুর এমন কথাবার্তা আমাদের জন্য খুবই হতাশাজনক এবং বিরক্তিকর। ইসরায়েলকে আমরা যে পরিমাণ সামরিক ও অন্যান্য সহায়তা প্রদান করেছি এবং এখনও করছি, অন্য কোনো দেশ এমনটা করেনি। একই প্রসঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেস সেক্রেটারি ক্যারিন জেন পিয়েরে বলেন, আমরা সত্যিই বুঝতে পারছি না নেতানিয়াহু আসলে কি বলতে চাইছেন। তবে ক্যাথারিন জেন পিয়েরে ও জন কির্বির সমালোচনাতেও দমে যাননি ইসরায়েলের নির্বোধ প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার কির্বির বক্তব্যের কিছুক্ষণ পর তিনি বলেন, ব্যক্তিগত আক্রমণ মেনে নিতে রাজি আছি, তারপরও চাই যুক্তরাষ্ট্র থেকে গোলাবারুদের চালান অব্যাহত থাকুক, কারণ ইসরায়েলের অস্তিত্ব রক্ষার জন্য এই গোলাবারুদ জরুরি। এদিকে গাজার যুদ্ধ ও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি অপরাধযোগ্য চলতে থাকায় ইসরায়েল থেকে ইহুদিবাদীদের বিপরীত অভিবাসন ও পুঁজি প্রত্যাহারের ঘটনা নজিরবিহীনভাবে বাড়ছে। জানা গেছে, গত বছর অধিকৃত অঞ্চল থেকে পুঁজি বিনিয়োগকারীদের পলায়নের চেষ্টা 232% বেড়েছে। বিগত বছরগুলোতে ইসরায়েল তার অপরাধযোগ্যের সাফাই দিয়ে আসার চেষ্টা করেছে। কিন্তু গাজার যুদ্ধ ইসরায়েলের আসল চেহারা পশ্চিমা নাগরিকদের কাছেও অতীতের তুলনায় অনেক বেশি স্পষ্ট করায় গত কয়েক দশকে এই প্রথমবারের মতো ইসরায়েল কোটিপতিদের জন্য 10টি সর্বোচ্চ আকর্ষণীয় স্থান বা লক্ষ্যের তালিকা থেকেও বাদ পড়েছে। এ প্রসঙ্গে হেনলি অ্যান্ড পার্টনার্স কোম্পানির রিপোর্টে বলা হয়েছে, চলমান যুদ্ধ নিরাপদ স্থান হিসেবে ইহুদিবাদী ইসরায়েলের চিত্রকে যে শুধু ধ্বংসই করেছে তা নয়, একই সঙ্গে এই যুদ্ধ ইসরায়েলের অর্থনৈতিক সাফল্যগুলোর জন্য হুমকিতে পরিণত হয়েছে। গণহত্যা অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল দিন দিন নিঃসঙ্গ হচ্ছে। অব্যাহত যুদ্ধ সেই সব ধনী বস্তি স্থাপনকারী ইহুদিবাদীদের উদ্বেগকে তীব্রতর করেছে, যাদের ব্যবসায়িক বা অন্য কোনো স্বার্থ রয়েছে ইসরায়েলের বাইরে, কারণ অব্যাহত যুদ্ধ তাদের এইসব স্বার্থকে বিপদের মুখোমুখি করেছে। গাজায় যুদ্ধ অব্যাহত থাকায় কোনো দেশ তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আর এই বিষয়টি ইসরায়েলি পাসপোর্ট নিয়ে সফর করাকে দিনকে দিন বেশি কঠিন ও বিপজ্জনক করে তুলছে, ঠিক যেভাবে বর্তমানে নানা স্থানে যাতায়াত ও যোগাযোগ ইহুদিবাদীদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। ইহুদিবাদী ইসরায়েলের কোম্পানিগুলো ছাড়াও শিশুঘাতক এই অবৈধ সরকারের ব্যবসায়িক শরিক বা পার্টনার কোম্পানিগুলো এখন বিভিন্ন স্থানে বয়কট ও বননিষেধাজ্ঞার শিকার হয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসরায়েলের প্রতি পক্ষপাতের কারণে গুগলের মতো কোম্পানিকেও বর্জনের ডাক দিচ্ছেন ফিলিস্তিনের সমর্থকরা। ইসরায়েলগামী জাহাজ বা ইসরায়েলের সহযোগীদের জাহাজগুলো এখন লোহিত সাগর বা আশপাশের অঞ্চলে নিরাপদে চলাফেরা করতে পারছে না। ফলে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ বা লেনদেন রক্ষা করাও বেশ ব্যয়বহুল ও বিপজ্জনক হয়ে পড়ছে। ইসরায়েলের হাইফা ও ইলিয়ত বন্দরেও প্রায়ই আঘাত হানছে ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। ফলে ইসরায়েল ক্রমেই তার বাণিজ্য শরিক ও বাণিজ্য যোগাযোগের সুযোগ সুবিধাগুলো হারাচ্ছে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনী সর্বদা সম্পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। একই সময়ে রাশিয়া পশ্চিমা দেশগুলির কার্যকলাপের প্রতি গভীর মনোযোগ দিচ্ছে। পশ্চিমা দেশগুলি হুমকি বাড়ালে
রাশিয়া তার উপযুক্ত জবাবও দেবে। প্রসঙ্গত, ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের প্রতিশোধ হিসেবে পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়াকে ভয়ানক সব অস্ত্র দিতে পারে রাশিয়া। খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই খবর জানিয়েছেন। মার্কিন কর্মকর্তাদের ধারণা, এসব অস্ত্রের মধ্যে রয়েছে যুদ্ধবিমান, সারফেস টু এয়ার মিসাইল, সাঁজোয়াজান এবং ব্যালিস্টিক মিসাইল তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম। পুতিন বলেন, শুধু উত্তর কোরিয়াতেই নয়, বিশ্বের যে কোনো প্রান্তে অস্ত্র পাঠানোর অধিকার রয়েছে রাশিয়ার।